আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশন থেকে তোমাদের সাথে আছে আমি জুয়েল, এবং আজকের পর্বে আমরা ৫ নাম্বার যে ম্যাথটা আছে, যেখানে ভরকেন্দ্র সহ বেশ কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আলোচনা হবে, সেগুলো নিয়ে তোমাদের সাথে থাকবো। আমাদের শুরুতে প্রশ্নটা দেখি যে চিত্রটা আমি জুম করে দেই। চিত্র যে কথা আসলে বলেছে যে এখানে আমাদের এস বিন্দুটা দেওয়া আছে পরিকেন্দ্র, জি হলো আমাদের ভরকেন্দ্র, ও হলো আমাদের লম্ববিন্দু। এবং আই থিঙ্ক তোমাদের মনে আছে যে পরিকেন্দ্র, ভরকেন্দ্র, লম্ববিন্দু কি সেগুলো মনে আছে। তারপরে আমি একবার রিপিট করবো ম্যাথগুলো করার সময়। এইটা হলো আমাদের তথ্য, যেখানে আমার পাশাপাশি আমাদের বাহুগুলোকে একটু সংক্ষেপেও নামকরণ করা আছে। যেমন এখানে বলেছে যে এই ত্রিভুজের পরিকেন্দ্র লম্ববিন্দু তো আছেই, সাথে সাথে এপি যে আছে মধ্যমার নামটা ওরা এপি দিয়ে দিল। বিসি বাহুকে, টোটাল এই যে বিসি বাহুকে আছে, বিসি না বলে তুমি ছোট হাতের এ বলে এটা রিপ্রেজেন্ট করতে পারো, এসি না বলে তাকে বি বলতে পারো, এবি না বলে তাকে সি বলতে পারো, এরকম কিছু তথ্য দিয়ে দিল। ক নাম্বারে আমাকে বলেছে যে চিত্র অঙ্কন করে বিসি এর ওপর বিই লম্ব অভিক্ষেপ চিহ্নিত করো এবং অঙ্কন করো। তো এইটাকে আমি জাস্ট এখানে এই চিত্রে যে বিসি আছে সেখান থেকে আমাকে অঙ্কন করতে হবে, ব্যাপারটা তা না। এটা আমাকে বোঝাচ্ছে যে প্রশ্নটা যদি আমি এখানেই তোমাকে সলভ করে দেই, যে এখানে দুইটা অপশন কিন্তু আছে, বিসি বাহুর ওপরে, বিসি এর ওপরে। তার মানে ধরে নিলাম এটা একটা আমাদের রেখা, এই বাহুটাকে এটা নাম দিলাম হলো বিসি। এরপর একটা কিন্তু অপশন আছে যে বিই এর লম্ব বিক্ষেপ, তার মানে ত্রিভুজের অপর একটা বাহু আছে যে বাহুটার নাম বিই। আমি ধরে নিচ্ছি এই যে বাহুটা এটা হলো বিই। তাহলে এই যে রেখাটা, এটাকে আমি একটু বোল্ড করে দিলাম, এই যে রেখাটা আছে এই রেখা লম্ব বিক্ষেপ করতে হবে। যেহেতু এটা ত্রিভুজ, তাহলে আমি এই বাহুটা যোগ করে দিলাম, আমাদের ত্রিভুজ কমপ্লিট হয়ে গেল। ত্রিভুজ তাহলে নামকরণ হচ্ছে ই বিসি একটা ত্রিভুজ। ওরা সরাসরি ত্রিভুজের নামটা এ বিসি না বললো বিসি একটা বাহু আছে, লম্ব বিক্ষেপ একটা আছে, লম্ব বিক্ষেপটার নাম দিতে হবে সেই কার লম্ব বিক্ষেপ, বিই এর লম্ব বিক্ষেপ। এখন লম্ব বিক্ষেপ বলতে আমরা কি বুঝি? লম্ব বিক্ষেপ বলতে যে রেখাটা আমরা লম্ব বিক্ষেপ আঁকবো, যার উপরে আঁকবো, প্রথমে সেটা সিলেক্ট করি। আমরা আঁকবো কার? বি এবং ই রেখার লম্ব বিক্ষেপ। তাহলে কি করতে হবে? শীর্ষবিন্দু থেকে তুমি লম্বটা আঁকো। আমি এখান থেকে শীর্ষবিন্দুতে লম্ব আঁকলাম কার ওপরে? এই যে আমাদের বিসি এর উপরে, কারণ আমাকে বিসি এর উপরে লম্বটা আঁকতে বলছিল। এখন এই রেখার, এইটা হলো শীর্ষবিন্দু থেকে লম্ব আঁকলাম, পাদবিন্দু থেকে এই লম্ব পর্যন্ত যাব। এই লম্ব পর্যন্ত যেতে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা গেলে আমি এই লম্বটা পাচ্ছি, তাহলে এই ডিস্টেন্সকে বলা হয় লম্ব বিক্ষেপ। আমরা এখানে নামকরণ করে দিলাম, ধরো এখানে এফ দিয়ে দিলাম, যে কোনো একটা কিছু দিতে পারি, যদিও আমাদের এখানে অন্য কিছু দেওয়া আছে। এভাবে আমরা লম্ব বিক্ষেপ অঙ্কন করতে পারি। অর্থাৎ যে বাহুটা লম্ব বিক্ষেপ অঙ্কন করব তার শীর্ষ থেকে লম্ব আঁকবো এবং পাদবিন্দু থেকে এই পর্যন্ত, কি যেন বলে, বিন্দু পর্যন্ত যাব। তাহলে যে ডিস্টেন্সটা পাবো সেটাই তার লম্ব বিক্ষেপ। যেহেতু আমাকে বলেই ছিল যে এই বাহু বিসি বাহুর ওপরে, তাহলে আমরা বিসি বাহুর উপরে করতে পারি। এটাকে ত্রিভুজ সহও করতে পারি, ইনফ্যাক্ট ত্রিভুজ ছাড়াও আমরা করতে পারি। এখানে আমাদের বইয়েও একইভাবে আঁকা আছে। এখানে যেহেতু বলেছিল আমাদের শর্ত ছিল শুধুমাত্র বিসি এর ওপরে বিই লম্ব আমাদের অভিক্ষেপ যেটা আঁকতে হবে, সেক্ষেত্রে আমাদের ত্রিভুজটা বাধ্যতামূলক ছিল না। যদি আমি ত্রিভুজটা না অঙ্কন করে এইটা যেহেতু তবে আমাদের খেয়াল রাখতে হবে দুইটা কিন্তু বি বিন্দু থেকে শুরু হয়েছে। আমি বি বিন্দু থেকে শুরু করে, এটা হলো বি, এটা হলো আমি সি দিলাম, আর এটাকে আমি দিলাম হলো, এইটার নাম দিলাম হলো ই। তাহলে এখন আমাকে জাস্ট লম্ব অভিক্ষেপ আঁকতে হবে। তাহলে এখান থেকে সরাসরি যে আমি লম্ব আঁকতাম, সেক্ষেত্রে আমরা বলতে পারি, তবে ত্রিভুজ দিয়ে দেখানোটা এটা সবচেয়ে ভালো, আমরা ত্রিভুজ দিয়ে দেখাবো। খ নাম্বার প্রশ্নে যেটা বলা আছে, এস জি ও একই সরলরেখার উপর অবস্থিত, সেটা প্রমাণ করতে হবে। এস জি ও একই সরলরেখার উপর আছে, সেটা আমরা প্রমাণ করব। তার আগে আমরা এস জি ও এর আগে পরিচয়টা ভালো করে দেখে নেই। অনেকবারই তোমাদের দেখিয়েছি, কিন্তু এই ম্যাথটা অনেকবার রিপিট হয়, সেই জন্য আমি এটা আবার তোমাকে নতুন করে দেখাবো। আমাদের এইটা একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের যদি আমরা এর বাউন্ডারি করে একটা বৃত্ত আঁকি, মানে এমন একটা বৃত্ত আঁকি যে বৃত্তটা ত্রিভুজের তিনটা শীর্ষকে আমাদের স্পর্শ করবে। ধরে নিলাম এটা এমন একটা বৃত্ত, যে বৃত্তটা আমরা যদি ত্রিভুজের উপর নিয়ে আসি, সেটা এমনভাবে হলো যেন ত্রিভুজের তিনটা শীর্ষকে শুধু স্পর্শ করছে, সেটা বাইরে দিয়েও যাবে না, ভিতর দিয়েও যাবে না। তাহলে এই টাইপের যে বৃত্ত হবে, এই বৃত্ত তো একটা কেন্দ্র থাকবে, ধরলাম বৃত্তের কেন্দ্র এটা। তাহলে এই কেন্দ্রটাকে আমরা বলি পরিকেন্দ্র, এবং এই পরিকেন্দ্রকে আমরা সংক্ষেপে এস দ্বারা প্রকাশ করে থাকি। এটাকে অবশ্য অন্যভাবে বলা যায়, ত্রিভুজের যে কোনো দুইটা বাহুকে যদি আমরা লম্ব সমদ্বিখণ্ডক আঁকি, ধরলাম এই ত্রিভুজের লম্ব সমদ্বিখণ্ডক কথাটা তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমি লম্ব সমদ্বিখণ্ডক দিয়েও তোমাকে বুঝাই। এই যে আমাদের বাহুটা আছে, আমি যদি এটা নামকরণ করি, ধরলাম এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি। তাহলে এই ত্রিভুজের আমি জাস্ট এটা লম্ব সমদ্বিখণ্ডক করলাম। আমরা সম্পাদ্যের সময় অনেকবার তোমাকে লম্ব সমদ্বিখণ্ডক দেখিয়েছি, এমন একটা রেখা যেটা বাহুকে সমান দুই ভাগে ভাগ করবে এবং লম্ব আকারে যাবে। এবার এইখানে তাহলে আমরা এসিকে করলাম, যদি এ বিকেও করি, ধরলাম এ বিকেও করলাম, তাহলে এই দুইটা লম্ব দ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হবে ওইটাই হলো তার পরিকেন্দ্র। কারণ বাস্তবে হলো আমরা ত্রিভুজের পরিকেন্দ্র যখন অঙ্কন করি, তখন যে কোনো দুই বাহুর লম্ব অভিক্ষেপ যে বিন্দুতে মিলিত হয়েছে, সেই বিন্দুকে কম্পাসের পয়েন্ট ধরে যে কোনো একটা শীর্ষের সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত আঁকি।
তাহলে আমরা বলতে পারি ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্রই আমাদের পরিকেন্দ্র, অথবা ত্রিভুজের যে কোনো দুই বাহুর লম্ব সমদ্বিখণ্ডক যেখানে মিলিত হয় সেটাই হলো পরিকেন্দ্র। তাহলে পরিকেন্দ্রকে আমরা এস দ্বারা প্রকাশ করি। আমাদের এই হলো পরিকেন্দ্র পরিচয় গেল। এরপরে আমাদের থাকবে লম্ব বিন্দু। লম্ব বিন্দুটা কেমন? আমরা ত্রিভুজের যে কোনো শীর্ষ থেকে আমরা দুইটা এখানে লম্ব আঁকলাম, ধরলাম এটা একটা লম্ব এবং এটা একটা লম্ব। ত্রিভুজের তিনটা লম্ব যে বিন্দুতে গিয়ে মিলিত হবে সেই মিলিত বিন্দুটাকে আমরা বলি হলো লম্ব বিন্দু। শুধু আমি সরাসরি কিন্তু লম্ব আঁকবো, যদিও আমাদের এই ত্রিভুজটা একটু ব্যতিক্রম হয়েছে, কারণ হলো সমবাহু ত্রিভুজের ওই লম্ব আর মধ্যমা প্রায় কাছাকাছি, প্রায় একদম কাছাকাছি চলে যায়। এটা আমার শতভাগ সমবাহু ত্রিভুজ না, বাট অলমোস্ট সমবাহুর কাছাকাছি, এই জন্য লম্ব আর মধ্যমাটা একই রকম মনে হচ্ছে। তাহলে লম্ব বিন্দু আগে বুঝি যে ত্রিভুজের যে কোনো তিনটা যে লম্ব আছে এরা পরস্পর যে বিন্দুতে মিলিত হবে সেটাকে আমরা লম্ব বিন্দু বলি। এখন তিনটা লম্ব না বলে আমি যদি দুইটা লম্ব বলি তারপরে একই অর্থ বহন করবে, কারণ আমাদের অঙ্কন যদি সঠিক হয় তাহলে দুইটা লম্ব যে বিন্দুতে মিলিত হয়েছে তৃতীয় লম্বটা ওই জায়গায় মিলিত হবে, আর এই লম্ব বিন্দুটাকে আমরা ও দ্বারা প্রকাশ করে থাকি। আমাদের বাকি থাকলো ভরকেন্দ্র, যেটাকে আমরা জি দ্বারা প্রকাশ করি। ভরকেন্দ্র আমরা এইভাবে বলি, এই যে আমাদের ত্রিভুজটা আছে এই ত্রিভুজের তিনটা অবশ্যই তিন বাহুর তিনটা মধ্যবিন্দু থাকবে। আমি ধরে নিচ্ছি এ বি যে আছে এ বি বাহুর মধ্যবিন্দু এটা, তারপরে বিসি বাহু যেটা আছে বিসি বাহুর মধ্যবিন্দু এটা, একইভাবে এসি বাহু আছে এই মধ্যবিন্দু এটা। এখন এই মধ্যবিন্দুগুলো যদি আমরা যোগ করি শীর্ষবিন্দু থেকে বিপরীত শীর্ষ, মানে সহজ কথায় যদি আমরা মধ্যমা অঙ্কন করি, মধ্যমা কি যে কোনো মধ্যবিন্দু থেকে বিপরীত শীর্ষ যদি আমরা যোগ করি এটা একটা মধ্যমা পাচ্ছি, তারপরে এখান থেকে এটা একটা মধ্যমা পাচ্ছি, এখান থেকে এটা একটা মধ্যমা পাচ্ছি। মধ্যমাকে দুইভাবে বলতে পারি, ত্রিভুজের কোনো শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু যোগ করলে যে সরলরেখা পাওয়া যায় তাকে মধ্যমা বলে। এই কথাটাই উল্টা করে বললে ত্রিভুজের যে কোনো বাহুর মধ্যবিন্দু থেকে বিপরীত শীর্ষ যোগ করলে, একই কথা উল্টা করে বলা, এটা মধ্যবিন্দু। তাহলে এই তিনটা মধ্যবিন্দু যেখানে মিলিত হয় এই মিলিত মধ্যবিন্দু যেটা আছে এইটাকে আমরা ভরকেন্দ্র বলি, যেটাকে আমরা এটাকে বলে দিলাম জি। এখন আমাকে এইখানে প্রমাণ করতে বলছে মূলত যেটা ত্রিভুজের একটা ভরকেন্দ্র থাকবে, ধরলাম সেক্ষেত্রে আমাদের এখানে ভরকেন্দ্র হচ্ছে এখানে, লম্ব বিন্দুটা হচ্ছে এখানে, আর আমাদের পরিকেন্দ্রটা হচ্ছে এখানে। তাহলে এই যে তিনটা বিন্দু আছে এই তিনটা বিন্দু বাস্তবে একই সরলরেখার উপরে থাকবে, একই দাগের উপরে। ব্যাপারটা এরকম হবে না যে আমাদের এইটা হলো লম্ববিন্দু, এইটা হলো ভরকেন্দ্রটা লম্ববিন্দু, এটা হলো পরিকেন্দ্র, তাহলে কিন্তু এদেরকে যোগ করলে একটা সরলরেখা পাওয়া যাচ্ছে না, এরকমটা কখনো হবে না। এইটাই হলো আজকে আমাদের প্রমাণের বিষয় যে ত্রিভুজের এই যে তিনটা বিন্দু আছে লম্ববিন্দু, ভরকেন্দ্র, পরিকেন্দ্র, এরা একই সরলরেখার উপরে অবস্থিত থাকবে। আমাদের একটা ত্রিভুজ আছে যেখানে ত্রিভুজ এ বিসি আছে। আমি ধরে নিচ্ছি এই যে পি বিন্দুটা এটা হলো বিসি বাহুর মধ্যবিন্দু। তাহলে এই যে রেড কালারের যে দাগটা আছে এটা হলো শীর্ষবিন্দু এ থেকে বিপরীত বাহু পি এর সংযোগ রেখা। তাহলে অবশ্যই আমাদের এপি যেটা আছে সেটা আমাদের মধ্যমা হবে। এক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে আমাদের এই যে এস বিন্দুটা আছে এস বিন্দুটা হলো আমাদের এখানে পরিকেন্দ্র, অর্থাৎ এসি হলো সেই কেন্দ্র যেখান থেকে বৃত্ত আঁকলে ত্রিভুজের তিনটা শীর্ষ দিয়ে যাবে, এসটাকে পরিকেন্দ্র ধরে নিচ্ছি। এখানে বেগুনি কালার নীল কালারের যে দুইটা দাগ আছে এরা হলো কি এ থেকে বিসি এর উপর লম্ব, এবং এই বি থেকে এখানে আমি ধরে নিচ্ছি একটা বিন্দু, এটাকে ধরলাম ই বিন্দু। তাহলে এই এসি এর উপর লম্ব হলো বিই। দুইটা লম্ব যেখানে মিলিত হয়েছে সেটা অবশ্যই আমাদের এটা লম্ববিন্দু হবে। এই হলো আমাদের এটুকু দেওয়া আছে। এখন আমি জাস্ট যদি এই দুইটা রেখাকে যোগ করে নিই, আমি এখানে জাস্ট যোগ করে দিচ্ছি, তাহলে আমাদের এই যে নতুন একটা রেখা হলো, এটাকে আমি যদি অন্য একটা কালার দেই, এই যে আমাদের একটা রেখা এস এবং ও কে জাস্ট সংযোগ করা হয়েছে। এখন এস এবং ও এরা কিন্তু একই সরলরেখার উপরে আছে, কিন্তু আমাকে কিন্তু এস এবং ওই একই রেখার উপর থাকলে হবে না, এক্ষেত্রে আমাদেরকে ভরকেন্দ্রকেও একই সরলরেখার উপর থাকতে হবে। এখন আমি ধরে নিচ্ছি যে আমাদের ভরকেন্দ্রটা এখানে, এইটা আমাদের ভরকেন্দ্র। যদি এইটা আমাদের ভরকেন্দ্র হয় তাহলে নিশ্চিত আমাদের এই এস ও এবং এটাকে যদি জি অক্ষর দেই এরা একই সরলরেখার উপরে অবস্থিত নাই। আমাদের এখানে না থেকে ভরকেন্দ্রটা যদি আমাদের এখানে থাকে, ধরলাম এইখানে আছে, তারপরে কিন্তু আমাদের এস এই ভরকেন্দ্র এবং ও ওরা একই সরলরেখার উপরে নাই, কিন্তু আমাকে প্রমাণ করতে হবে এদের একই সরলরেখার উপর থাকতে হবে। তাহলে এই প্রমাণের জন্য কখন প্রমাণ হবে, যদি সামহাও আমি প্রমাণ করতে পারি এই যে বিন্দুটা আছে যেটাকে আমি জি দ্বারা প্রকাশ করলাম, এই জি বিন্দুটা যদি ভরকেন্দ্র হয় তাহলে অবশ্যই আমাদের তিনজনে একই সরলরেখার উপর থাকতে হবে। তাহলে আমাদের টার্গেট হলো এস এবং ও যোগ করার পরে এই সরলরেখাটা মধ্যমাকে যে বিন্দুতে ছেদ করেছে, কারণ ভরকেন্দ্র সবসময় মধ্যমার উপরেই থাকবে, তাহলে মধ্যমার উপর যে বিন্দুতে ছেদ করেছে এই বিন্দুটাই আমাদের যদি ভরকেন্দ্র হয় তাহলে তিনজন আমাদের একই সরলরেখার উপর অবস্থিত থাকলো। এই প্রমাণে যাওয়ার আগে আমি একটা তথ্য এখানে দিয়ে রাখি যেটা তথ্যটা আমাদের কাজে লাগে, সেটা হলো এই ম্যাথে এসপি এমন একটা বাহু যেক্ষেত্রে এস হচ্ছে পরিকেন্দ্র এবং পি হচ্ছে
যে কোনো একটা বাহুর মধ্যবিন্দু, সেটা যে আমাদের বিসি বাহুর মধ্যবিন্দু হতে হবে তা না, আমাদের এই জায়গায় যে এ বি বাহুর মধ্যবিন্দু হতে পারে, এসি বাহুর মধ্যবিন্দু হতে পারে, যে কোনো বাহুর মধ্যবিন্দু হতে পারে। তাহলে পরিকেন্দ্র এবং যে কোনো বাহুর মধ্যবিন্দু যোগ করলে যে বাহুটা, যে দূরত্বটা পাওয়া যাচ্ছে, মানে এখানে আমাদের হাতে যেটা দেখাচ্ছি এই যে দূরত্বটা, যেটাকে আমরা এসপি দ্বারা প্রকাশ করলাম, এই দূরত্বটার সাথে আরেকটা বাহুর একটা সম্পর্ক আছে। সে সম্পর্কটা কি? আমরা পি বিন্দু নিয়েছি না, এসপি অর্থাৎ বিসি রেখার উপর নিয়েছি না, তাহলে এর বিপরীত দিকে কে আছে? বিপরীত দিকে আছে এর শীর্ষবিন্দু। তাহলে এর শীর্ষবিন্দু থেকে, এই শীর্ষবিন্দু থেকে লম্ব বিন্দুর যে দূরত্ব, আমরা এইটাই কেন নিলাম? লম্ব বিন্দু কিন্তু এখানেও আছে, এটা না, কারণ আমরা যেহেতু বিসি বাহুর উপরে, এসপি রেখাটা বিসি বাহুর উপরে আছে, তাহলে বিসি বাহুর বিপরীত আছে এ, তাহলে এ থেকে লম্বর যে দূরত্ব অর্থাৎ এ ও এর মধ্যে একটা সম্পর্ক আছে, আমি এটাকে এ ও বলি বা ও এই বলি, এটার সম্পর্ক আছে, সেটা হলো 2sp। এই সম্পর্কটা আমাদের কাজে লাগবে, এই একটা তথ্য। তো এই তথ্যটা আপাতত আমাদের থাক, আমরা প্রমাণে চলে আসি। প্রমাণের বেলায় আমি এখানে দুইটা ত্রিভুজের মধ্যে কম্পেয়ার করব। এইখানে আমাদের এই যে এস জি পি, খেয়াল রেখো এস জি পি, এই যে ছোট ত্রিভুজটা, এখানে অনেকগুলো দাগ এসেছে, আমাদের বুঝতে একটু কষ্ট হবে, তারপরেও একটু ট্রাই করব। এস জি ও এই ত্রিভুজের সাথে কম্পেয়ার করব কোনটা? এ জি ও, এই কোনটাকে আমরা কম্পেয়ার করব। আমি এখানে যেভাবে লিখবো সেটা হলো বোঝার সুবিধার জন্য যেভাবে লিখতে হয় সেভাবে। আর যেহেতু ছোট্ট একটা জায়গা, আমি চাইলে পেজে স্ক্রল করতে পারবো না, কারণ তোমাদের মনিটরে একটা নির্ধারিত জায়গায় আছে। তাহলে এখন এই জন্য আমি লিখবো, আর এখানে বোঝার মতো করে লিখবো, আর খাতায় কিভাবে লিখতে হয় সেটা তো অবশ্যই আমরা আমাদের যে বই আছে বই থেকে দেখাবো। শুরুতে এই দুইটা ত্রিভুজের মধ্যে আমি জাস্ট বোঝার সুবিধার্থে এভাবে লিখে নিচ্ছি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের নাম কি? এস জি ও। এস জি ও, এটার সাথে আমরা কম্পেয়ার করবো কাকে? এ জি ও, সরি এখানে ভুল হয়েছে, এস জি, এটা পি হবে, এস জি পি, এর সাথে কম্পেয়ার করব আমরা এ জি ও। এখানে আমি ভার্সেস শব্দটা ইউজ করলাম, মানে আসলে বাস্তবে বোঝাচ্ছি এই দুইটার মধ্যে কম্পেয়ার করলে আসলে কি কি হয়। আমি প্রথমে যেটা লিখতে পারি, এখানে আমাদের এই প্রথমে সবচেয়ে প্রথমে প্রমাণ করছি, এই যে আমাদের এখানে দুইটা ডট, একটা গাঢ় ডট দেওয়া যে দুইটা কোণ হচ্ছে, একটা কি এস জি পি, যে কোণটা আছে আমি লিখলাম হলো অ্যাঙ্গেল এস, আর এটা হলো জি আর হলো পি, এই কোণটা ইকুয়াল কি হবে? আমাদের এ জি ও, অ্যাঙ্গেল অফ এ জি ও, এই কোণটা, এই দুইটা কোণ পরস্পর সমান হবে। কেন সমান হবে? কারণ এরা দুটা বিপরীত কোণ, বিপরীত কোণ হওয়ার জন্য এটা আমাদের পরস্পর সমান হলো। এরপরে আর একটা তথ্য আসবো, সেই তথ্যটা কি? এই যে দেখো আমাদের এখানে বিসি একটা রেখা ছিল, এই বিসি টোটাল, এই বিসির উপরে এই যে রেখাটা আসছে না, এই রেখাটা যেটাকে আমরা এসপি বললাম, এসপি একটা রেখা, বিসি রেখার উপরে এসপি একটা রেখা, এসপি কিন্তু লম্ব আকারে আছে, কারণ আমরা ওই পরিকেন্দ্র আর যদি বাহুর মধ্যবিন্দু যোগ করি নিশ্চিতভাবে এটা একটা লম্ব হবে, এটা আমাদের জ্যামিতিক স্বীকার্য। তার মানে এসপি রেখাটা, এই যে রেখাটা আছে এটা কিন্তু লম্ব আকারে। আবার আমরা বলেই নিয়েছি এ এবং ডি, এই রেখাটা যে আছে এই রেখাটা হলো, আমরা নিজে হাতে বলেছি এটা আমরা লম্ব অঙ্কন করেছি, তার মানে এটাও কিন্তু 90 ডিগ্রি। অর্থাৎ এইখানে যদি আমি এইভাবে অঙ্কন করি, এই যে রেখাটা হচ্ছে এটাও কিন্তু আমাদের 90 ডিগ্রি লম্ব আকারে। তাহলে একই সরল রেখার উপরে দুইটা যদি আমাদের দুইটাই 90 ডিগ্রি হয়, তাহলে এই দুইটা যেহেতু অনুরূপ কোণ সমান হয়ে গেল, এরা কিন্তু পরস্পর সমান্তরাল। এই সমান্তরালের পাশে আবার খেয়াল করে দেখো, আমাদের এই ক্ষেত্রে এই বিন্দুটার নাম কিন্তু এ, আমি আর এ লিখছি না, অর্থাৎ এই এ, এই জায়গায় পি, এইটা যখন আমি সেট করলাম, এই যে আমাদের কোণটা তৈরি হলো, এটা কিন্তু একান্তর কোণ তৈরি হয়ে গেল। তাহলে এই একান্তর কোণ হওয়ার কারণে এই জায়গায় যে কোণটা আছে, যেটাকে আমি ক্রস দিয়ে প্রকাশ করলাম, এই ক্রস দিয়ে প্রকাশ করলাম, এই দুইটা কোণ কিন্তু পরস্পর সমান। কারণ কি? এরা একান্তর কোণ। এই যে এইরকম ভাবে আমি যেটাকে দেখাতে পারি, এটা একান্তর কোণ। আমি যদি একটু জুম করে তোমাকে দেখাই, এই যে আমাদের শর্ত অনুসারে এটা কিন্তু আমাদের এ ছিল, এই বাহুটার নাম এ, এইটা পি ছিল, এটা ডি ছিল, তাহলে এই যে এইটা আমাদের বি বাহু ছিল, এটা সি বাহু ছিল, তাহলে বিসি রেখার উপরে এডি লম্ব, বিসি রেখার উপরে আমাদের এসপি লম্ব, আর এখানে এইটা হলো তাদের ছেদক। দুইটা সমান্তরাল রেখাকে কোনো একটা রেখা যদি ছেদ করে, তাহলে আমরা বলতেই পারি একান্তর কোণ দুইটা সমান। সেই শর্ত থেকে আমরা এখানে ত্রিভুজে চলে যাব, এখানে আমাদের দুইটা কোণ সমান হবে, এইটা আমরা আপাতত মুছে দিচ্ছি। তাহলে আমি এখানে দুইটা কোণকে লিখে দিলাম কিন্তু সমান। এই ক্রস দেওয়া কোণটার নাম কি? এস পি জি, এটা হলো অ্যাঙ্গেল, এটা হলো এস পি জি, এই একটা কোণ। আর এইখানে আমাদের একান্তর কোণ ছিল কি? জি এ ও, অ্যাঙ্গেল এটা হলো জি এ ও, এই দুইটা কোণ আমাদের পরস্পর সমান। এখন দুইটা ত্রিভুজের মধ্যে যদি দুইটা কোণ পরস্পর সমান হয়, তৃতীয় কোণটা এমনিতেই সমান হয়, ওটার প্রমাণ করতে হয় না, ওটা সমান হতেই হবে, তাছাড়া আমাদের হয়ই না। কারণ ঘুরে ফিরে সব ত্রিভুজের সাইজ যেরকমই হোক, শেপটা যেরকমই হোক, ওটা তো সবসময় 180 ডিগ্রি হবে, 3 কোণের যোগফল। তাহলে আমরা এই দুইটা সমান কেন? আমরা কিন্তু সাইড নোটে দিয়ে দিব, এরা একান্তর কোণ ছিল সেজন্য সমান।
এখন তাহলে বাকি থাকলো কোনটা? বাকি থাকলো, এবার একটা দাগ দিয়ে দেখাই, আমাদের এখানে এই কোণটা বাকি আছে আর এখানে আমাদের এই কোণটা বাকি আছে। এই দুই কোণটা সমান, এই কোণ দুটো সমান কেন? কারণ এদের অনুরূপ কোণ বলা হয়। আমি সংক্ষেপে বোঝানোর জন্য, জায়গা যেহেতু কম, এই কোণটাকে আমি লিখলাম অ্যাঙ্গেল এস আর এটাকে লিখলাম হলো অ্যাঙ্গেল ও। অ্যাঙ্গেল এস বলতে শুধু এটা বোঝাচ্ছি, অ্যাঙ্গেল ও বলতে আমি এইটা বোঝাচ্ছি। তাহলে দুইটা ত্রিভুজের মধ্যে যখন আমাদের তিনটা বাহু সমান হয় তখন আমরা বলে নেই এই ত্রিভুজ দুইটা হলো অনুরূপ, এরা একটা পরস্পরের সাথে আমাদের অনুরূপভাবে মিল আছে। এখন ত্রিভুজগুলো যখন অনুরূপ হয় অথবা সদৃশ হয়, এটা আমাদের সদৃশ ত্রিভুজ বলি, সর্বসম কিন্তু না, সর্বসমের জন্য একটা বাহুকে সমান প্রমাণ করতে হতো। তাহলে এই ত্রিভুজের আমরা বলতে পারি এদের যে একটা কম্পেয়ার, তুলনামূলক যে বাহুগুলো আছে না, এই বাহুগুলোর অনুপাত আমাদের সমান। তুলনামূলক কেন? এই তুলনামূলক বলতে বোঝাচ্ছি, আমি এইখান থেকে ছবিটা একটু হাইড করে দিব, যতটুকু প্রয়োজন ততটুকু শুধু রাখছি। যতটুকু হাইট আছে ওইটা আসলে আপাতত আমার দরকার হচ্ছে না, এই জন্য আমি এটুকু লিখছি। আমার দরকার হচ্ছে তাহলে এবার আমি কি কি বাহুগুলোকে পরস্পর সমান বলতে পারি। যেমন আমি এখানে বললাম এসপি বাহু, আমরা কিন্তু ছোট ত্রিভুজটাকে আগে থেকে নিচ্ছি। এসপি বাহু আমি এখানে লিখলাম হলো এসপি বাহুকে নিলাম। এসপি এমন একটা বাহু যেটা হলো ডটের বিপরীত পাশে আছে। এই যে ডট দেওয়া যে ত্রিভুজটা তোমাকে দিছি, ডট এই জন্য দিছি যেন তোমাকে বলতে সুবিধা হয়। এই ডট দেওয়া যে ত্রিভুজটা যেটা হলো এসজিপি ছিল, এই ডট দেওয়ার অপোজিট আছে এসপি। তাহলে এই ত্রিভুজের ডটের অপোজিটে কি আছে? এই ত্রিভুজের ডটের অপোজিটে আছে হলো এও। তাহলে আমরা বলে নিলাম এইটা আমাদের এই দুইটার কোন একটা অনুপাত হবে। আমরা কিন্তু আন্দাজে কোনো বাহিনী নেই যে আমরা কোণের সাথে কম্পেয়ার করে নিচ্ছি। এটা গেল। তারপরে আমরা বলতে পারি এখানে দেখো, এই যে আমরা ছোট ত্রিভুজ আগে নিব, তাহলে এখন আমাদের এই যে এক দাগ দেওয়া যে কোণ, এই কোণের অপোজিটে কি আছে? এইটা তো এই বিন্দুর নাম তো আমাদের জিপি, এই বাহুটা। তাহলে এটাকে আমরা নিচ্ছি হলো জি আর হলো পি, এই জিপি বাহুটা। আর এই ত্রিভুজটাতে আমাদের এক দাগ দেওয়া কোণের অপোজিটে কি আছে? এজি বাহুটা। আমরা এখানে নিলাম হলো এজি বাহুটা, এই বাহুটা। এই দুইটা বাহুর অনুপাত এখানে যা হবে এই অনুপাতটা সেটাই হবে। শুধু এটাই না, আমাদের এখানে আরেকটা নিতে পারি। বাকি থাকলো কোনটা? ক্রসের অপোজিটে, এই ছোট ত্রিভুজের ক্রসের অপোজিটে আছে, এটা হলো এসজি। আর বড় ত্রিভুজে ক্রসের অপোজিটে আছে জিও। তাহলে এই অনুপাত, তিনটা অনুপাতে আমাদের পরস্পর সমান হবে। এই তিনটা অনুপাত আসলেই আমাদের পরস্পর সমান, কিন্তু এই মেথডটাতে আমি এইখানে এইটা আমাদের কোনো কাজে লাগছে না, কারণ জিওর সাথে যে রেখাটা, এটা আমাদের আসলে কোনো অনুপাত, কোনো মান আমাদের প্রয়োজন নাই। এই কথাটা সত্য, কিন্তু এইটা আপাতত আমাদের প্রয়োজন নাই। এটা প্রয়োজন আছে কেন? প্রথমে দেখি এসজি আর এও, আমরা কিন্তু শুরুতেই দেখেছিলাম এসপি আর এও, এই দুইটার মধ্যে একটা সম্পর্ক আছে। ওই যে টু এসপি সমান এও, সেজন্য এই দুইটা বাহু লাগবে, এদের মধ্যে একটা সম্পর্ক আছে। এজি আর হলো জিপি, এটা কেন লাগবে? কারণ দেখো এই এজি জিপি এই যে আছে, এই দুইটা মিলেই কিন্তু একটা মধ্যমা হয়। আর আমাদের মধ্যমার উপরে যেহেতু ভর কেন্দ্র থাকবে, সেজন্য আমরা এই দুইটা বাহু আমরা নিব। তাহলে এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি এইখানে। আপাতত তোমাকে তুলনামূলক দেখালাম। তাহলে এই অংশ যেটা আছে, এই অংশটা আপাতত আমি মুছে দিচ্ছি প্রমাণের জন্য। আমি এখানে অন্য কিছু লিখব। আমাদের এই পাশের তথ্যটা আমি জাস্ট এখানে লিখে নিলাম এইটা। এখন আমরা জাস্ট মান বসানোর পালা। আমরা দেখো এওর পরিবর্তে কিন্তু 2sp লিখতে পারি। তাহলে এই জায়গায় যেটা আমাদের এসপি ছিল সেটা আমরা ঠিকই রাখলাম, অর্থাৎ এখানে এসপিটাকে আমরা ঠিকই রাখলাম, কিন্তু এওর পরিবর্তে 2sp রেখে দিলাম। আর এখানে কি লিখলাম? এটা লিখলাম হলো জিপি আর এটা লিখলাম হলো এজি। এখন এই জায়গায় এসপি যদি কাটা যায়, ফাইনালি কিন্তু এখানে কি থাকে? 1/2, এটা লেখা যায় হলো জিপি ডিভাইডেড বাই এজি, এরকম কিছু একটা লেখা যায়। ফাইনালি এটাকে আমি যদি লিখি 1/2, যেটা ডিভাইডেড, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1:2 ইকুয়াল, এটাকে লিখতে পারি জিপি অনুপাত এটা হলো এজি। রেখা আমাদের ত্রিভুজের মধ্যে ঢুকে গেল, জাস্ট বুঝে নাও যে জিপি আমাদের অনুপাত এজি। অর্থাৎ আমাদের দেখো জি বিন্দুটা কিন্তু আমাদের এই এপি রেখার উপরেই আছে। জি এমন একটা বিন্দু যেটা টোটাল এপি রেখাকে এজি এবং জিপি, দেখো এজি এবং জিপি দুইটা অনুপাতে ভাগ করছে এবং অনুপাতের একটা নির্ধারিত মান আছে। সেই নির্ধারিত মানটা কি? 1:2। আমরা জানি যে মধ্যমার উপরে একটা মাত্র বিন্দু আছে, যে বিন্দুটা আমাদের মধ্যমাকে 2:1 বা 1:2 অনুপাতে যেটা বিভক্ত করে, এটা একমাত্র হতে পারে যদি সেটা ভরকেন্দ্র হয়। ভরকেন্দ্র ছাড়া অন্য কোনো বিন্দুই এই অনুপাত সাথে ভাগ করতে পারবে না। যেহেতু জি এমন একটা বিন্দু আমাদের বের হলো, যেটা আমাদের এই যে আমাদের মধ্যমাটা আছে সেটাকে 2:1, উপরেটা 2 নিচেরটা 1, এই 2:1 বা নিচ থেকে বললে এটা হলো 1:2 এরকম অনুপাতে বিভক্ত করে, তাহলে জি বিন্দু অবশ্যই আমাদের ভরকেন্দ্রই হবে, তাছাড়া অন্য কোনো বিন্দু এই ক্যারেক্টারটা বহন করে না। তাহলে আমরা পাচ্ছি জি এমন একটা বিন্দু যেটা 2:1 অনুপাতে ভাগ করে এবং এস জি ও এরা একই সরলরেখার উপর অবস্থিত। অন্য কথায় বলতে গেলে
পরিকেন্দ্র, ভরকেন্দ্র এবং লম্ববিন্দু এরা একই সরলরেখার উপর অবস্থিত থাকবে। তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল। এবার আমরা চলে যাব তাহলে সরাসরি আমাদের পাঠ্য বইয়ে, দেখি ওইখানে কিভাবে লিখেছি। শুরুতেই আমরা নর্মালি যেভাবে ত্রিভুজের বর্ণনাটা করা দরকার সেই বর্ণনাটা করে নিব। এখানে আমাদের ডিনোট করে দিব যে কোনটা আমাদের পরিকেন্দ্র, কোনটা ভরকেন্দ্র, আমরা যে লম্ব এঁকেছি কীভাবে লম্ব এঁকেছি সেগুলো লিখে দিব। কোন বাহুর উপর আমাদের লম্ব, অর্থাৎ এতক্ষণ যে ভাষাটা আমরা বলে দিলাম যে এই যে একটা যে আমাদের দুইটা আমাদের কোণ সমান ছিল, কেন সমান, তাদের আমাদের ছেদক সমান ছিল সেজন্য একান্তর কোণ সমান। কোনো একটা দুইটা বাহুকে আমরা কম্পেয়ার করেছি যে একটা আমাদের সদৃশ কোণ, একটা আমাদের বিপ্রতীপ কোণ, এই যে সাইড নোটগুলো দিয়ে দিলাম, যে কথাগুলো বলছি ধারাবাহিকভাবে লিখলাম যে আমাদের AGO আর PGS এই দুইটা কোণ পরস্পর সমান। কেন সমান, তারা আমাদের বিপরীত কোণ ছিল। এখানে আমাদের OAG এবং SPG এরা পরস্পর সমান ছিল। কেন সমান ছিল, এরা আমাদের একান্তর কোণ সমান ছিল। আর বাকি দুইটা কোণ অবশিষ্ট কোণ, ওটার ব্যাখ্যা দেওয়ার দরকার নাই। এই সদৃশ ত্রিভুজে এখানে কিন্তু আমাদের দুইটা বাহু দেখানো হয়েছে, AG আর GP, OA SP, এটা দেখানো হয়েছে। আমি কিন্তু তোমাকে তিনটা দেখাইছিলাম এবং একটাকে বাদ দিয়েছিলাম। কেন বাদ দিয়েছি সেটা বলেছি যে ওইটা আমাদের সত্য, কিন্তু আপাতত আমার প্রয়োজন নাই। এই দুইটা থেকে অনুপাত করলাম, যেটা আমাদের 2:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে এরা ভরকেন্দ্র ছিল এবং একই সরলরেখায় অবস্থিত। ফাইনালি তোমরা এইটুক কথা লিখে দিবে যে 2:1 অনুপাতে বিভক্ত করে, জি আমাদের ভরকেন্দ্র একই সরলরেখায় অবস্থিত। ম্যাথটা শেষ হয়ে গেল। আমাদের এরপর আসবে গ নাম্বার ম্যাথ। গ নাম্বার ম্যাথটাতে এইখানে যেটা লেখাটাই আছে, এই লেখাটা শুধু আমি একটু তোমাকে যদি অন্যভাবে দেখাই, যেটা লেখা আছে A × CD, ছোট হাতের A, ছোট হাতের এই ম্যাথটাতে ছোট হাতের A বলতে AC বাহু বোঝানো হয়েছে, সরি BC বাহু বোঝানো। তাহলে এটাকে যদি লিখি, এটাকে লিখলাম BC × CD, কে চেঞ্জ করলাম না, CD কে CD রাখলাম, সমান কি দাঁড়াচ্ছে B। এই ম্যাথটাতে B বলতে AC বাহু বোঝাচ্ছে, তাহলে এটা হলো AC অনুপাত, এখানে কি আছে, এটা আছে CE, এটা দেখলাম। তাহলে আমাদের এই BC × CD প্রমাণ করা অথবা AC × CE প্রমাণ করা, দুইটার মিনিং একই। কারণ আমাকে প্রশ্নে বলেই দিয়েছে যে আমরা AB বাহুকে C ধরবো, BC বাহুকে A ধরবো, AC বাহুকে আমরা B ধরবো, এরকম বলে দিছে। তাহলে আমার প্রমাণটা যদি এরকম থাকতো, BC অনুপাত CD সমান AC অনুপাত CE, এরকম কোন একটা কথা বলতো, তাহলে এই কথাটা বলা আর আমাদের এখানে যেটা লেখা আছে A × CD, ছোট হাতের B × C, দুইটা কথা আমাদের একই হয়। আমরা এই তথ্যগুলোই প্রমাণ করব এই ত্রিভুজ থেকে। শর্ত হলো কি, সি কোণটা আমাদের সূক্ষ্মকোণ, সি কোণটাকে সূক্ষ্মকোণ বিবেচনা করেই তারপরে আমাদের ম্যাথটা করতে হবে এবং অঙ্কনের সময় এমনভাবে আঁকবো যেন সি কোণটা আমাদের সূক্ষ্মকোণই হয়। আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজের সূত্রটা জানি, এই সূত্রটাই শুধু একই সূত্র একই কোণের অ্যাঙ্গেলে আমি দুইবার অ্যাপ্লাই করব। প্রথমে বলে নেই, আমাদের এই ম্যাথে যেহেতু A আর B নিয়ে আলোচনা করা আছে, ছোট হাতের C যেটা C নিয়ে আলোচনা করা নাই, সেজন্য আমরা এটাকে অ্যারো দিয়ে বুঝাই নাই। তাহলে এই টোটাল বাহুটা ছোট হাতের A, এই টোটাল বাহুটা ছোট হাতের B যদি হয়। এখন আমরা যদি এই ত্রিভুজটাতে সূক্ষ্মকোণী ত্রিভুজের সূত্রটা ব্যবহার করি, আমার এটা এখানেই থাক, আমি শুধু বাকি অংশটা নোটে তোমাকে দেখাচ্ছি। আমাদের এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজে আমাদের এটা সূক্ষ্মকোণ কোনটা, সিকে কিন্তু সূক্ষ্মকোণ ধরতে হবে, প্রশ্ন বলে দিল। সূক্ষ্মকোণী ত্রিভুজের সূত্রটা কি ছিল, সূক্ষ্মকোণী ত্রিভুজের সূত্রটা যদি আমি এখানে লিখি, তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহু, এখানে সূক্ষ্মকোণের বিপরীত বাহু হলো এটা AB, তাহলে AB² সমান কি হবে। এই ম্যাথটা আমরা এইভাবে লিখতাম, আমি সরাসরি ম্যাথমেটিক্যালি লিখছি, ভাষায় বললে আরেকটু কমপ্লেক্স হয়, আমরা নর্মালি বলি। আমাদের সূক্ষ্মকোণের বিপরীত বাহু ছিল AB, ওকে। সূক্ষ্মকোণের সাথে কোন বাহুটা আছে, সূক্ষ্মকোণ যেহেতু C, এর সাথে একটা আছে হলো AC বাহু আর একটা আছে হলো BC বাহু। আমরা এটা লেখার সময় বলতাম, বোঝানোর সময় AC আর BC বাহুকে আমরা দুইবার নেই। তাহলে সূক্ষ্মকোণের ত্রিভুজের সূত্রটা এবার আসি। সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এটা হবে লেফট সাইড। রাইট সাইড কি হবে, এই যে দুইটা বাহু আছে এদের উপরে বর্গ, মানে হলো AC² প্লাস হলো এটা হলো BC², দুজনের উপর বর্গ করলাম। শুধু বর্গই শেষ না, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ না, সমকোণ হচ্ছে ছোট, তাহলে কিছুটা কম হবে। কি কম হবে, এই যে দুইটা বাহু আছে এই দুইটার যে কোনো একটা নাও, আমি নিলাম হলো BC বাহু। তাহলে BC বাহু তো হলো, আমরা প্রথমে দেখো এটা দুইটা কিন্তু বর্গ আকারে শেষ করলাম। এরপরে আবার কি করতে হবে, এই দুইটার যে কোনো একটা নাও, আমি BC বাহু নিলাম, BC বাহু না ওকে, বাকি থাকলো কে আমাদের AC বাহু। তাহলে AC বাহু না নিয়ে AC এর লম্ব অভিক্ষেপ নিতে হবে। AC এর লম্ব অভিক্ষেপ কি দেখো, এইটা হলো A শীর্ষবিন্দু আর এটা হলো P পাদবিন্দু। শীর্ষবিন্দু থেকে লম্ব আঁকো, পাদবিন্দু থেকে সে লম্ব পর্যন্ত আসো, তাহলে এই যে DC, এই DC হবে তার লম্ব অভিক্ষেপ। তাহলে আমরা এই AC বাহু না নিয়ে এইটার কি লম্ব অভিক্ষেপ DC নিলাম, তাহলে BC যে কোনো একটা বাহু নেব, অপর বাহু লম্ব বিক্ষেপ, তাহলে এইটা একটু BC ইন্টু এটাকে আমরা বলতে পারি DC। এটা 2 গুণ করে, এখানে একটু ছোট হয়ে গেল, 2 গুণ করে মাঝখানে আবার বিয়োগ দিতে হবে। এইটাই ছিল আমাদের সূক্ষ্মকোণী ত্রিভুজের সূত্র। আরেকবার ব্যাখ্যা করি, সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে কার সমান, বাকি দুইটা বাহুর উপর বর্গের সমষ্টি এবং দুইটার যে কোনো একজন এবং অপর বাহুর লম্ব অভিক্ষেপের গুণফলের দ্বিগুণের বিয়োগফল। যদিও বইয়ে এইটা বলা আছে যে অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আমরা ওইভাবে যাব না, আমরা জাস্ট গুণফল বলে নিচ্ছি, যা কারণ এখন আমাদের ম্যাথটা এখানে রিপ্রেজেন্ট করা দরকার, সূত্রটা না। এইটা
আমরা কি করলাম এই ম্যাথে খেয়াল করো, এইটাকে আবার আমরা লিখবো, এই একই সূত্র আবার লিখবো, সি কোণের সাপেক্ষে একই একদম সেম। তাহলে এটা লিখলাম হলো এ বি স্কোয়ার সমান কি হবে, এই প্রথম দুইটার উপর স্কোয়ার, আমি ধরলাম এই দুইটার উপর স্কোয়ার, তার মানে আমাদের কি লিখলাম এসি স্কোয়ার প্লাস হলো বিসি স্কোয়ার। সাথে কি হবে, আমরা প্রশ্নটা এরকম ছিল যে কোনো একটা বাহু এবং অপর বাহুর লম্ব বিক্ষেপ, আমরা বিসি বাহু নিয়েছি এবং এসি বাহুর লম্ব বিক্ষেপ নিয়েছি। ব্যাপারটা এরকম বাধ্যতামূলক যে আমাদের বিসি বাহুই নিতে হবে, আমরা তো এসি বাহু নিতে পারতাম। এবার উল্টাটা করব, প্রথমে আমরা বিসি বাহু নিছিলাম, এটা লম্ব বিক্ষেপ করছিলাম, এবার এটা করব না, আগেই আমরা এইটা নিব, মানে এটা হলো এসি বাহু নিলাম, তাহলে বিসি এর লম্ব বিক্ষেপ আঁকতে হবে। বিসি এর লম্ব বিক্ষেপ কোনটা, বিসি এর লম্ব বিক্ষেপ হলো সিই। তাহলে এইবার যখন আমি এই এসি বাহুটা নিলাম, মানে এখানে এসি বাহু নিলাম, তাহলে বাকি থাকলো কে বিসি বাহু। তাহলে এই বিসি বাহু না নিয়ে এবার বিসি এর লম্ব বিক্ষেপ যেটা আমাদের সিই লিখি, সিই লিখতে হবে। তাহলে ইন্টু সিই আর এই সামনের টু, দুইটার গুণফলে বিয়োগফলে সমান। তাহলে আমরা এই সূক্ষ্মকোণের ত্রিভুজের সূত্রটাই লিখলাম, শুধু পার্থক্য কি, প্রথমবার আমরা বিসিকে নিয়ে এসি এর লম্ব বিক্ষেপ নিছি যেটা ডিসি, আর দ্বিতীয়বার কি করলাম এসিকে নিয়েই বিসি এর লম্ব বিক্ষেপ নিলাম। তাহলে এই শুধু চেঞ্জ। আবারও রিপিট করি, প্রথমটা বিসি বাহু নিয়ে এসি এর লম্ব বিক্ষেপ নিছি, আর দ্বিতীয়বার এসিটাকে নিয়ে বিসি এর লম্ব বিক্ষেপ নিলাম। এখানে যতটুকু তথ্য লিখলাম এইটাই আসলে জ্যামিতিক প্রমাণের জন্য আমাদের 98% শেষ। বাকি যেটা আছে নর্মালি আমরা বীজগণিতের মতো করে লিখে নিব। খেয়াল করি যে আমাদের দুইটা লেফট সাইডে যেহেতু আমাদের এ বি স্কোয়ার, তাহলে দুইটা লেফট সাইড যেহেতু সমান, দুইটা রাইট সাইডও সমান হবে, জাস্ট দুইটা রাইট সাইড আমরা সমান দিয়ে দিই। জায়গা যেহেতু একটু শর্ট আছে আমি একটু ছোটো ছোটো করে লিখলাম যে এইটা হলো কি আমাদের এই যে প্রথম, এইটা যদি আমরা 1 নং সমীকরণ মনে করি, এই যে লেফট সাইড আছে এইটা লিখলাম এই পাশে, আর এই যে আমাদের এই অংশটা লিখলাম এই পাশে, এরা দুজন কিন্তু পরস্পর সমান। আর আমরা জানি সমীকরণের উভয় পাশে যদি একই জিনিস দুইটাই যোগ আকারে দুইটাই বিয়োগ আকারে এরকম থাকে তাহলে আমরা উভয় পাশ থেকে বাদ দিতে পারি। হ্যাঁ, আমরা এই পাশে নিয়ে আসলেও এখানে একটু ভুল হয়েছে, এটা বিসি স্কোয়ার হবে, আমরা চাইলেই এক পাশে নিয়ে আসলে সেই বিয়োগই হবে, আমরা সরাসরি করে দিতে পারি। তোমরা কাটা চিহ্নটা দিবে না, জাস্ট বোঝার জন্য এসি স্কোয়ারের সাথে এসি স্কোয়ার কাটা গেল, বিসি স্কোয়ারের সাথে বিসি স্কোয়ার কাটা গেল, থাকলো তাহলে কি নর্মালি থাকলো আমাদের শুধুমাত্র এখন এইটুক 2 ইন্টু এটা হলো বিসি, এখানে মাইনাসও আছে খেয়াল রেখো, মাইনাসটা বোল্ড করে দিলাম, বিসি ইন্টু এটা হলো ডিসি ইকুয়াল এইখানে থাকবে হলো -2 ইন্টু এটা হলো এসি ইন্টু সিই, এরকম থাকলো। উভয় পক্ষ থেকে আমরা মাইনাসও বাদ দিব, উভয় পক্ষ থেকে আমরা এক্ষেত্রে 2ও বাদ দিব, তাহলে আমাদের থাকলো কি, এখানে থাকলো শুধুমাত্র বিসি, আর এটা হলো আমাদের ডিসি থাকলো, আর এখানে থাকলো হলো এসি, আর এখানে থাকলো হলো সিই। এই ত্রিভুজটাতে প্রশ্নে আমাকে বলে দিছে যার নাম বিসি এটাকে তুমি ছোট হাতের এ লিখতে পারো, আর ডিসিকে কিছু লেখা যাবে না, ডিসিকে ডিসি রাখো। যার নাম এসি ওইটাকে তুমি ছোট হাতের বি লিখতে পারো, আর সিইটাকে সি থাকলো। আর এখানে আমাদের প্রমাণটা শেষ হয়ে গেল। এখন আমরা আমাদের বইয়ে চলে যাই, জাস্ট আমরা বইয়ে যেভাবে রেখেছি রিপ্রেজেন্টটা একটু দেখাই। সেম জিনিস আমরা ব্যাখ্যা করলাম যে সূক্ষ্মকোণের ত্রিভুজ হওয়ার কারণে আমাদের এইটা একটা ত্রিভুজ আসলো, এর সূত্র আসলো এ বি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস -2 ইন্টু বিসি ইন্টু সিডি। অর্থাৎ এক্ষেত্রে আমরা বিসি বাহু নিয়ে এই যে আমাদের এখানে যে বাহুটা দেখা যাচ্ছে, এই বাহুটা যেটাকে আমরা সিডি বললাম, এটা কিন্তু বাস্তবে এসি এর লম্ব বিক্ষেপ। একইভাবে আমাদের দ্বিতীয়টাতে দেখো সেম ম্যাথটাই, শুধু কি করলাম আমাদের এইটুক অংশ এই যে এখানে যেটা আছে এটা একেবারে সেম রাখলাম। এইখানে যেটাকে বিসিকে রেখে এসি এর লম্ব বিক্ষেপ করেছি, এই জায়গায় জাস্ট তার উল্টাটা করলাম, এসিকে রেখে বিসি এর লম্ব বিক্ষেপ করলাম। দুইটারই লেফট সাইড যেহেতু আমাদের এ বি স্কোয়ার, তাহলে আমরা বলতে পারি 1 আর 2 নং কম্পেয়ার করে যে এই দুইটার সমীকরণ পরস্পর সমান। এবং আমরা সেই কাজটাই করেছি যে সমীকরণের উভয় পক্ষে যদি সেম জিনিস আমাদের থাকে তাদেরকে আমরা বাদ দিতে পারি, বাদ দিলাম, থাকলো -2 ইন্টু বিসি ইন্টু সিডি, যেটাকে আমরা ফাইনালি বিসি ইন্টু সিডি করলাম, আর বিসিকে ছোট হাতের এ আর এসিকে ছোট হাতের বি লিখে আমরা এই যে সমীকরণটা আছে যেটা প্রশ্নে আমাদের প্রমাণ করতে বলছিল সেই প্রমাণটা করে ফেললাম। আশা করি তোমরা এই প্রশ্নটা বুঝতে পেরেছো। বিশেষ করে এখানে ভরকেন্দ্র নিয়ে যে আলোচনা হয়েছে জ্যামিতিটা, ওটা অনেকবার আসে, আর এরকম আরও যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা আছে সেগুলো নিয়ে তোমাদের সাথে হাজির হব। সর্বক্ষণ আমাদের 24 ঘন্টা পেতে টেকনিক ইজি সিরিজের সাথে থাকো এবং দেখতে থাকো টেকনিক ইজি এডুকেশন। পরবর্তী পর্বে তোমাদেরকে স্বাগতম। আল্লাহ হাফেজ।